Hello students, welcome to SB Math Stat Physics class. আমরা আজকে এই ক্লাসে ভেক্টর অ্যালজেব্রা কন্টিনিউ করব। আমরা ইতিমধ্যে ভেক্টর অ্যালজেব্রার পার্ট 7b অবধি করে ফেলেছি। এপিসোড 1 পার্ট 7b অবধি। আজকে আমরা এপিসোড 1 পার্ট 8 করব। চলো দেখি এই ক্লাসে তোমাদের জন্য কি কি রয়েছে। প্রথমেই শুরু করব ক্রস প্রোডাক্ট। or vector product of two vectors. আলফা ভেক্টর ধরো একটা ভেক্টর, বিটা ভেক্টর হচ্ছে আরেকটা ভেক্টর। মনে রাখবে যখন আমি আরেকটা বলছি মানে ভেবো না যে বিটা ভেক্টর আলফা ভেক্টর হতে পারে না, হতে পারে। এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টকে ডিনোট করি এরকম মাঝখানে একটা ক্রস চিহ্ন আলফা ভেক্টর, মাঝখানে একটা ক্রস চিহ্ন বিটা ভেক্টর, এবং এটাকে পড়ব আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর। ঠিক আছে, তো এটাকেই বলা হয় ক্রস প্রোডাক্ট অফ আলফা ভেক্টর অ্যান্ড বিটা ভেক্টরের নোটেশন। এখন এটা বলতে কি বুঝি আমরা, তো সেটাই বলছি। আমি বলছি যে এই জিনিসটা হলো একটা ভেক্টর। সো আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর ইজ আ ভেক্টর। তাহলে কোন প্রশ্নটা উঠবে যে এইটা যদি ভেক্টর হয় তাহলে ভেক্টরের যে তিনখানা ক্যারেক্টারিস্টিক্স বলেছিলাম সেই ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমাকে তাহলে বলতে হবে। মানে অর্থাৎ এই ভেক্টরের ম্যাগনিটিউড কত, লাইন অফ সাপোর্ট কি, আর সেন্স বা অ্যারোটা কোন দিকে, তাহলে তিনটে কথা বলতে হবে। ম্যাগনিটিউড হলো মানে আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টরের ম্যাগনিটিউড মানে মোড অফ এটা হবে মানে ডিফাইন করা হচ্ছে মোড আলফা ভেক্টর মোড বিটা ভেক্টর সাইন থিটা। এবার প্রশ্নটা হলো থিটা কি? থিটা হচ্ছে আলফা ভেক্টর আর বিটা ভেক্টরের মধ্যেকার স্মলেস্ট অ্যাঙ্গেল। খেয়াল করে দেখো, থিটা যদি স্মলেস্ট অ্যাঙ্গেল হয় তাহলে লার্জেস্ট অ্যাঙ্গেল হলো 2π মাইনাস থিটা, কিন্তু সাইন 2π মাইনাস থিটা সাইন মাইনাস সাইন থিটা হয়। সুতরাং স্মলেস্ট অ্যাঙ্গেল মানে কি, 0 থেকে পাই এর মধ্যে। 0 থেকে পাই এর মধ্যে সাইন থিটা কিন্তু পজিটিভ হয় বা খুব বড় জোর 0 হতে পারে, কিন্তু সাইন পাই মাইনাস থিটা তো মাইনাস সাইন থিটা হয়ে গেল, মানে নেগেটিভ হয়ে যেতে পারছে। এ কারণে তাহলে তো ওই মডুলাসটা নেগেটিভ নাম্বার হলো, সেটা তো হতে পারে না। এই কারণেই আমাদের থিটাকে নিতে হবে স্মলেস্ট অ্যাঙ্গেল বিটুইন আলফা ভেক্টর অ্যান্ড বিটা ভেক্টর। তাহলে where theta is the smallest angle between alpha vector and beta vector। মনে রাখবে যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু থিটাটা যেখানে কস থিটা ছিল সেই কস থিটার ক্ষেত্রে থিটাটা স্মলেস্ট হলেও চলতো, লার্জেস্ট হলেও চলতো। তাহলে কথাটা খেয়াল রাখবে যে আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টরকে ডিফাইন করছি কি না একটা ভেক্টর যার ম্যাগনিটিউডটা ডিফাইন করা হচ্ছে এইটা, যেখানে থিটাটা হচ্ছে আলফা ভেক্টর আর বিটা ভেক্টরের মধ্যেকার স্মলেস্ট অ্যাঙ্গেল।
তাহলে এবার আরেকটা ক্যারেক্টারিস্টিক্সে চলে এসো, সেটা কি, যে লাইন অফ সাপোর্টটা কি। লাইন অফ সাপোর্টটা হচ্ছে এমন যেটা আলফা ভেক্টরের সঙ্গেও পারপেন্ডিকুলার, বিটা ভেক্টরের সঙ্গেও পারপেন্ডিকুলার। মানে কিছুক্ষণের জন্য যদি ধরে নাও যে আলফা ভেক্টর বিটা ভেক্টর হচ্ছে নন কোলিনিয়ার ভেক্টরস, তাহলে আলফা ভেক্টর বিটা ভেক্টর অলওয়েজ একটা প্লেনে আছে। তাহলে আমরা ভেবে নিতে পারি এটাই হচ্ছে প্লেন অফ দ্য বোর্ড। তাহলে লাইন অফ সাপোর্টটা কীরকম না, এই প্লেনের পারপেন্ডিকুলার। এনি লাইন পারপেন্ডিকুলার টু দিস প্লেন অফ দ্য বোর্ড is the line of support of alpha vector and beta vector if alpha vector and beta vector are non-collinear. এক্ষেত্রে একটুখানি চিন্তা করে দেখো যে যদি আলফা ভেক্টর বিটা ভেক্টর কোলিনিয়ার ভেক্টরস হতো, তাহলে আলফা ভেক্টর আর বিটা ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল কত, 0। তাহলে সাইন 0 তো 0 হয়, মানে ম্যাগনিচিউডটা হলো 0। এবার আমরা জানি যে কোনো ভেক্টর যার ম্যাগনিটিউড 0 সেই ভেক্টরটা হলো 0 ভেক্টর। সুতরাং আলফা ভেক্টর আর বিটা ভেক্টর যদি প্যারালাল হয় বা কোলিনিয়ার হয়, তাহলে তাদের ক্রস প্রোডাক্টটা হলো 0। আর ক্রস প্রোডাক্টটা হলো 0 ভেক্টর, মানে নাল ভেক্টর। আর নাল ভেক্টরে লাইন ও সাপোর্ট অ্যারো ফ্যারো বলে কোনো আলাদা করে কিচ্ছু প্রয়োজন নেই, সেই তুমি যা খুশি নাও সেটাই চলবে। বুঝতে পেরেছ? এ কারণে আমরা ভেরি সেফলি নিতে পারি যে আলফা ভেক্টর বিটা ভেক্টর যদি ক্রস প্রোডাক্ট করছো, তাহলে তুমি যদি আলফা ভেক্টর বিটা ভেক্টরকে নন কোলিনিয়ার ধরো, তাহলে আলফা ভেক্টর বিটা ভেক্টরকে একটা প্লেনে আছে ধরে নিতে পারি। তাহলে লাইন অফ সাপোর্টটা হচ্ছে ওই প্লেনের পারপেন্ডিকুলার এনি লাইন। এবার থার্ড ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টরের সেন্সটা কোন দিকে। আমরা অলরেডি দেখে ফেলেছি যে লাইন অফ সাপোর্টটা হচ্ছে আলফা ভেক্টর বিটা ভেক্টর যে প্লেনে আছে সেই প্লেনের পারপেন্ডিকুলার। তাহলে প্রশ্ন হচ্ছে এটা যদি পারপেন্ডিকুলার লাইনটা হয়, তাহলে অ্যারোটা এদিকে বসবে নাকি এই দিকে বসবে, এই তো প্রশ্ন। মানে অ্যারোটা তোমার দিকে হবে না তোমার ঠিক বিপরীত দিকে হবে। তাহলে এটা বুঝবে কি করে, তা বোঝার অনেকগুলো রুল আছে, সবকটাই বলে দিই, যদিও সবকটা রুল ইসেন্সিয়ালি সেম, একই ব্যাপার। তো ধরা যাক যে এইটা হলো আলফা ভেক্টর আর এই হলো তোমার বিটা ভেক্টর। এবার তোমার রাইট হ্যান্ডটাকে নাও, এই রাইট হ্যান্ডকে আলফা ভেক্টর এখানে বসিয়ে দাও, আর এইটাকে তুমি কার্ল করো বিটা ভেক্টরের দিকে থ্রু দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল। এমনভাবে হবে যাতে এই দিকটা হয় স্মলেস্ট অ্যাঙ্গেল, এটা মনে রাখবে। তাহলে কার্ল করো, ঠিক আছে, থ্রু দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল। তাহলে তোমার থামটা যেদিকে ডিরেক্ট করছে সেটাই হলো ওর অ্যারোটা ওই দিকেই বসবে। এই পার্টিকুলার ছবি দেখিয়ে দেখছি, তাহলে থামটা যেহেতু এদিকে আছে তাহলে অ্যারোটা ঠিক তোমার দিকে হলো, অ্যারোটা বা সেন্সটা তোমার দিকে হলো। তো ধরা যাক আরেকটা ছবি আঁকা যাক। আচ্ছা, এই যে উপায়টা বললাম এটাকে বলা হয় রাইট হ্যান্ড কার্ল রুল। কার্ল, এই যে এরকম যে কাণ্ডটা হলো, এই যে করছি আমরা, বা এটাকে বলা হয় কার্লিং। তো রাইট হ্যান্ড কার্ল রুল বলা হয়, কারণ রাইট হ্যান্ড দিয়ে করছি বলে রাইট হ্যান্ড কার্ল রুল। ধরা যাক এই হলো আলফা ভেক্টর আর এই হলো বিটা ভেক্টর। তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেলটা এই দিক থেকে হচ্ছে, তাহলে বসিয়ে দাও, তাহলে এইরকমই হচ্ছে। এক্ষেত্রেও অ্যারোটা তোমার দিকেই হচ্ছে। কিন্তু ধরা যাক এইটা হলো আলফা ভেক্টর আর এইটা হলো বিটা ভেক্টর। এখন তুমি এদিকে বসে এভাবে কার্ল করতে পারবে না, কারণ এটা তো লার্জেস্ট হয়ে গেল, করতে তোমাকে এদিক থেকে হবে। তাহলে কিভাবে করবে, কারণ এইভাবে করলে তো হচ্ছে না, তাহলে এইভাবে করে বসাতে হবে, তাই না? তো এইভাবে বসালে এইভাবে কার্ল করছে। তাহলে এবার থামটা কোন দিকে ডিরেক্টেড, ওই দিকে, মানে বোর্ডের ওই দিকে, মানে অ্যাওয়ে ফ্রম ইউ। তো ওইটাই হচ্ছে অ্যারোটা। তাহলে দিস ইজ রাইট হ্যান্ড কার্ল রুল।
তো রাইট হ্যান্ড কার্ল রুলটা তোমার হাতে যদি থাকে তো ওটাই ভেবো। আরেকটা হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু রুল বলেও একটা রুল আছে। সেক্ষেত্রে কি করবে, একটা স্ক্রু নিলে, রাইট হ্যান্ড স্ক্রু মানে যা থ্রেডটা হচ্ছে রাইট হ্যান্ডেড, মানে যে থ্রেডটা হচ্ছে রাইট হ্যান্ডেড থ্রেড। মনে রাখবে একটা স্ক্রুতে ইউজুয়ালি যেটা বাজারে কিনতে পাও বা নর্মালি দেখতে পাও, এটা ইউজুয়ালি রাইট হ্যান্ডেড থ্রেডই থাকে, কিন্তু লেফট হ্যান্ড থ্রেড বলেও স্ক্রু হয়। তো রাইট হ্যান্ড স্ক্রু নিলে এবার ওটাকে নিলে তো মাঝখানে তো এরকম একটা জিনিস থাকে, এবার স্ক্রু ড্রাইভার দিয়ে ঘোরাচ্ছ, ওটাকে ঘোরাচ্ছ আলফা ভেক্টর থেকে বিটা ভেক্টরের দিকে, তাহলে যেই দিকে স্ক্রুটা অ্যাডভান্স করবে সেটাই হবে, সেই দিকটাই হবে অ্যারোটা। তাহলে এখানেও যদি দেখো যে সাপোজ এইখানে স্ক্রুটা কিরকম দেখতে হয়, এখানে মাঝখানে এইরকম একটা চিহ্ন থাকে, বা এখন ক্রস চিহ্ন আর স্ক্রুও পাওয়া যায়। এবার তুমি স্ক্রু ড্রাইভারটা নিলে এরকম করলে আমি জানি যে স্ক্রুটা বেরিয়ে আসে, হয়তো এইদিকে হয়ে যায়, ঠিক আছে। এদিকে যদি থাকে দেখো তোমাকে এদিকে করতে হচ্ছে, আর আমি জানি এইরকমভাবে তুমি দেখো স্ক্রু ড্রাইভারটা কিন্তু ঘোরাও, তাহলে স্ক্রুটা কিন্তু ভিতরের দিকে ঢোকে। একটু বাড়িতে একটা স্ক্রু নিয়ে ঢুকিয়ে দেখবে, বুঝতে পেরে যাবে যে কোন দিকে অ্যাডভান্স করছে। তো এটা হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু রুল, রাইট হ্যান্ড স্ক্রু রুল, এটা হচ্ছে। তাহলে একই ব্যাপারই হলো। আরেক রকমভাবেও আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টরের সেন্সটাকে তৈরি করা যায়। সেটা হলো জাস্ট তুমি রাইট হ্যান্ডটা নাও, ঠিক আছে, এই যে এরকম, তুমি এই যে তোমার ইন্ডেক্স ফিঙ্গারটা আছে, ঠিক আছে, এটাকে তুমি আলফা ভেক্টর রাখো, এই যে ফিঙ্গারটা মিডল ফিঙ্গার এটাকে তুমি বিটা ভেক্টরের দিকে রাখো, এমনভাবে করবে যাতে আলফা ভেক্টর বিটা ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল স্মলেস্টটা হয়, ঠিক আছে। এর ফলে এটা যদি স্মলেস্ট হয় ভালো, কিন্তু এটা যদি স্মলেস্ট না হয়, দূরে এরকম হয়ে যায়, তাহলে তোমাকে ঘুরিয়ে দিতে হবে। তো এরকম যদি ঘুরিয়ে দাও, তাহলে এটা আলফা ভেক্টর, এটা বিটা ভেক্টর, তার থামটা যেদিকে হচ্ছে সেটাই হচ্ছে আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টরের সেন্স, ঠিক আছে। তো এটাকে অনেক সময় রাইট হ্যান্ড রুল বলা হয়, বা ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড রুল বলা হয়। বুঝতে পেরেছ? তো এই হলো আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর অ্যারো। তাহলে আমরা দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বুঝতে পেরেছি। দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের তাহলে কি একটা ওয়ান ওয়ে কিছু লেখা যায় না? লেখা যায়। যেমন আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টরকে তাহলে আমরা লিখতে পারি মড আলফা ভেক্টর মড বিটা ভেক্টর সাইন থিটা ইন্টু এন ক্যাপ, where, ঠিক আছে, এবার এন ক্যাপ ইজ আ ইউনিট ভেক্টর perpendicular to both alpha vector and beta vector, and whose sense is obtained by right hand curl rule। এভাবে লেখা যায়। লিখতে কি আছে, আসলে ব্যাপারটা বোঝা নিয়ে কথা, বুঝতে পারাটা খুব দরকার। তাহলে বলো দেখি, প্রথমত দেখো আলফা ভেক্টর যে কোনো ভেক্টর হোক, আলফা ভেক্টর ক্রস আলফা ভেক্টর জিরো ভেক্টর হবেই, ঠিক কথা কি না? সো দিস ইজ ট্রু ফর এনি ভেক্টর আলফা ভেক্টর। এমনকি আলফা ভেক্টর যদি নাল ভেক্টর হয় তাহলে তো ট্রু, আলফা ভেক্টর যদি নন নাল ভেক্টর হয় তাহলেও ট্রু, ঠিক কথা। তাহলে এখান থেকে আরো একটা কথা কি বলতে পারি, যে টু নন নাল ভেক্টরস আর প্যারালাল if and only if alpha vector cross beta vector equal to zero vector। তাহলে দেখো দুটো ভেক্টরের প্যারালাল হওয়ার আরেকটা শর্ত পেয়েছি আমরা। মনে রাখবে দুটো ভেক্টর প্যারালাল হওয়ার একটা শর্ত কি, একদম ভেক্টরের প্রথম
এপিসোড পার্ট 1-এই বলে দিয়েছিলাম। সেটা কি, যে যদি একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের স্কেলার মাল্টিপল করে লেখা যায় তাহলে তারা প্যারালাল। আর যদি স্কেলার মাল্টিপল করে দেখতে পাচ্ছ যে দুটো ভেক্টর প্যারালাল হয়েছে, তাহলে একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের স্কেলার মাল্টিপল করে লেখা যাবে। এখন আমরা আরেকটা কন্ডিশন পেয়ে গেছি, আরেকটা উপায় পেয়ে গেছি, যে দুটো ভেক্টর আলফা ভেক্টর বিটা ভেক্টরকে যদি তুমি প্যারালাল দেখাতে চাও তাহলে ওদের ক্রস প্রোডাক্টকে জিরো ভেক্টর দেখিয়ে দাও। কিন্তু তার আগে মনে রাখবে যে তোমাকে মেক শিওর দ্যাট আলফা ভেক্টর আর বিটা ভেক্টরের মধ্যে কেউই নাল ভেক্টর নয়। এবার চলে এসো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই যে তিনটে ইউনিট ভেক্টরস কেমন নিশ্চয়ই ইতিমধ্যে ভালো করেই বুঝে নিয়েছো। এবার আই ক্যাপ ক্রস আই ক্যাপ কত হবে? জিরো ভেক্টর হবে, আলোচনা অলরেডি করে ফেলেছি। জে ক্যাপ, জে ক্রস কে ক্যাপ কি জিরো ভেক্টর, আর ভেক্টর লিখতে ভুলবে না। আর কে ক্যাপ ক্রস কে ক্যাপ ইকুয়াল টু জিরো ভেক্টর হবে। মনে রাখবে কিন্তু আই ক্যাপ স্কোয়ার বলতে আবার আই ক্যাপ ক্রস আই ক্যাপ ভেবে নিও না। আই ক্যাপ স্কোয়ার মানে আই ক্যাপ ডট আই ক্যাপ। আই ক্যাপ ক্রস আই ক্যাপের কোনো নোটেশন নেই, কিন্তু আই ক্যাপ ডট আই ক্যাপের নোটেশন হলো আই ক্যাপের স্কোয়ার, বা এ ক্যাপ ডট এ ক্যাপ, এ ভেক্টর ডট এ ভেক্টরের নোটেশন হলো এ ভেক্টরের স্কোয়ার। কিন্তু এ ভেক্টর ক্রস এ ভেক্টরের কোনো নোটেশন নেই, আর নোটেশনের কোনো প্রয়োজনও নেই, কারণ এ ক্যাপ ক্রস এ ক্যাপ মানে তো জিরো ভেক্টর। তাহলে এটা তো হলো। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে আই ক্যাপ ক্রস জে ক্যাপ কত হবে? এবার আই ক্যাপ ক্রস জে ক্যাপ করা যাক। আই ক্যাপ ক্রস জে ক্যাপ কত হবে? খেয়াল করে দেখো, আই ক্যাপ ক্রস জে ক্যাপের ম্যাগনিটিউড কিন্তু 1। কেন ম্যাগনিটিউডটা কেন 1? কারণ মড আই ক্যাপ এর ম্যাগনিটিউডটা কত? মড আই ক্যাপ মড জে ক্যাপ সাইন পাই বাই 2। মড আই ক্যাপটা 1, মড জে ক্যাপটা 1 হয়, আর সাইন পাই বাই 2ও 1 হয়। সুতরাং আই ক্যাপ ক্রস জে ক্যাপটা হলো এমন একটা ভেক্টর যার ম্যাগনিটিউডটা হচ্ছে 1, অর্থাৎ এটা একটা ইউনিট ভেক্টর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এর লাইনটা কেমন হবে, মানে লাইন অফ সাপোর্টটা? লাইন অফ সাপোর্ট হচ্ছে আই ক্যাপ আর জে ক্যাপ যে প্লেনে আছে সেই প্লেনের পারপেন্ডিকুলার। কারণ আই ক্যাপ জে ক্যাপের পারপেন্ডিকুলার যে ভেক্টর মানে যে লাইনটা, সেটা কীরকম? সেটা হচ্ছে জেড অ্যাক্সিসের দিকে হয়, জেড অ্যাক্সিস মানে জেড অ্যাক্সিস যে লাইনটা সেই লাইনটাই। এবার প্রশ্ন হচ্ছে অ্যারো কোন দিকে, মানে অর্থাৎ আই ক্যাপ ক্রস জে ক্যাপটা হয় কে ক্যাপ হবে, না হলে মাইনাস কে ক্যাপ হবে, এতটা আমি সার্টেন হয়ে গেছি। এবার রাইট হ্যান্ড রুল লাগাও, কার্ল রুল লাগাও, দেখো আই ক্যাপ ক্রস জে ক্যাপটা কে ক্যাপ হবে। ঠিক আছে, এবার এত কথা এইভাবে তো মনে সবসময় ভাবতে একটু কষ্ট হয় বা সময় লেগে যায়। তুমি কি করবে, একটা সার্কেল আঁকো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এখানে লেখো। তাহলে এইরকমভাবে ক্লকওয়াইজ পরপর দুটো ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট করো তার ঠিক পরেরটা হয়। যেমন আই ক্যাপ ক্রস জে ক্যাপটা কে ক্যাপ হয়, জে ক্যাপ ক্রস কে ক্যাপটা আই ক্যাপ হয়, কে ক্যাপ ক্রস আই ক্যাপটা জে ক্যাপ হয়। আর যদি এর অন্যথা করো, মানে অর্থাৎ ক্লকওয়াইজ যদি নাও, মানে আই ক্যাপ ক্রস কে ক্যাপ যদি করো, তাহলে তার পরেরটা হবে উইথ আ মাইনাস সাইন, মানে আই ক্যাপ ক্রস কে ক্যাপটা হবে মাইনাস জে ক্যাপ, কে ক্যাপ ক্রস জে ক্যাপটা হবে মাইনাস আই ক্যাপ, এইরকম। বুঝতে পেরেছো? অর্থাৎ ক্লকওয়াইজটা একটা দিক মনে রাখবে, ক্লকওয়াইজ হলে দুটো ক্লকওয়াইজ যদি হয় তাহলে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টটা ঠিক তার পরের ভেক্টরটাই হয়। এবার ধরো আলফা ভেক্টর হলো a1 আই ক্যাপ প্লাস a2 জে ক্যাপ প্লাস a3 কে ক্যাপ, বিটা ভেক্টর হলো b1 আই ক্যাপ প্লাস b2 জে ক্যাপ প্লাস b3 কে ক্যাপ। এবার আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর বার করতে চাও, তাহলে এই ক্ষেত্রে দেখো কন্ট্রিবিউটিং ফ্যাক্টরটা অনেক বেশি আছে। এটার সঙ্গে এটা করলেও পাবে, এটার সঙ্গে এটা করলেও পাবে, এটার সঙ্গে এটা ক্রস প্রোডাক্টটা হবে। আচ্ছা, এটার আগে একটা কথা বলে রাখি যে এখানেও কিন্তু এই যে আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর, এটা হয় আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর প্লাস আলফা ভেক্টর ক্রস গামা ভেক্টর, মানে হচ্ছে ক্রস প্রোডাক্টটা হয় ডিস্ট্রিবিউটিভ ওভার অ্যাডিশন।
ঠিক আছে, অফ টু ভেক্টরস। এটা একটু খেয়াল রাখবে। সুতরাং যেমন ডট প্রোডাক্টের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে, তেমনি এই ক্ষেত্রেও হোল্ড করে। তাহলে এই ক্ষেত্রে যদি আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর করতাম, তাহলে মানে কি, এটার সঙ্গে এটা ক্রস প্লাস এটার সঙ্গে এটা ক্রস প্লাস এটার সঙ্গে এটা ক্রস প্লাস এটার সঙ্গে এটা ক্রস, এরকম চলতে থাকবে। তো মানে মোট নট কটা টার্ম থাকবে? 9টা। তার মধ্যে তার মধ্যে হচ্ছে কন্ট্রিবিউটিং টার্ম, মানে এটার সঙ্গে এটা ক্রস জিরো ভেক্টর হবে, কারণ আই ক্যাপ ক্রস আই ক্যাপ জিরো ভেক্টর হবে। তেমনি জে ক্যাপ ক্রস জে ক্যাপটাও জিরো ভেক্টর হবে, তেমনি কে ক্যাপ ক্রস কে ক্যাপটাও জিরো ভেক্টর হবে। ফর দ্য নেট কন্ট্রিবিউটিং ফ্যাক্টরটা হলো 6খানা টার্ম থাকবে। ডট প্রোডাক্টে কি থাকে? 3খানা টার্ম, 6খানা থাকে, তাহলে অনেক সময় চলে যায়। তার জন্য একটা স্কিম বলছি। স্কিমটা হলো আলফা ভেক্টর যদি এটা হয়, বিটা ভেক্টর যদি এটা হয়, তাহলে আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টরকে এইভাবে লিখবে। এই হলো আই ক্যাপ, এই হলো জে ক্যাপ, এই হলো কে ক্যাপ। এখানে লিখবে A1 A2 A3, এখানে লিখবে B1 B2 B3। ঠিক আছে, এটাকে অনেক সময় অনেকে ডিটারমিনেন্ট বলে, কিন্তু এই ডিটারমিনেন্ট না বলে এটা স্কিম বলাটাই বেশি ভালো। ডিটারমিনেন্ট বলাটা মোটেই ঠিক হচ্ছে না। এখন এই স্কিমটার কথাটার মানেটা কি বলছি, এটা ইকুয়াল টু হবে এই আই ক্যাপের সঙ্গে কোন স্কেলারটা গুণ হবে না, এইটা ইন্টু এইটা মাইনাস এইটা ইন্টু এইটা, মানে A2 B3 মাইনাস A3 B2 আই ক্যাপ। ঠিক আছে, এবার জে ক্যাপের সঙ্গে কি কন্ট্রিবিউট হবে, তুমি এরকম গুণ করতে পারো, এরকম করলে একটা মাইনাস দিতে হবে। তাহলে A1 B3 মানে হচ্ছে A3 B1, মানে A3 B1 মাইনাস A1 B3 জে ক্যাপ। ঠিক আছে, তারপরে আবার প্লাস হবে কে ক্যাপ মানে হচ্ছে A1 B2 মাইনাস A2 B1 কে ক্যাপ। ঠিক আছে, তাহলে এই স্কিমটার মানে এটাকে মনে না রেখে এভাবে মনে রাখবে, আর করতে এইভাবে হবে। কারণ এইভাবে মনে রাখাটা একটুখানি কষ্টকর, মনে রাখাটা সোজা। বুঝতে পেরেছো? অত কয়েকটা দুটো ভেক্টর তো তোমার নিজের পছন্দের মতন নেবে, নিয়ে এরকম ক্রস প্রোডাক্ট করবে। ঠিক আছে, আর একটু খেয়াল করে দেখবে যে ঠিক করেছো কি করোনি। কিংবা যে কোনো একটা বই ফই নেবে, ওখানে দেখবে যেখানে আলফা ভেক্টর বিটা ভেক্টর দেওয়া আছে, ক্রস প্রোডাক্ট করবে, আনসার মিলিয়ে দেখবে, ইজি থিং। তো এই হলো আলফা ভেক্টর ক্রস বিটা ভেক্টর, এই নিয়মে বার করবে। এবার একটা জিনিস দেখো, হ্যাঁ, ধরো এই প্যারালোগ্রামটার নাম, ধরো এইটা হলো, এই ভেক্টরটা হলো এ ভেক্টর, আর এই ভেক্টরটা হলো বি ভেক্টর। তাহলে খুব সহজেই দেখতে পাবে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের যে ম্যাগনিটিউড, মানে মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা হচ্ছে এই প্যারালোগ্রামের এরিয়া। খেয়াল রাখবে। ঠিক আছে, এখান থেকে আমরা একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করি, সেটার নাম হলো ভেক্টর এরিয়া। তাহলে আমরা বলি যে এই প্যারালোগ্রামের ভেক্টর এরিয়া হলো এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে ভেক্টর এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম এটা হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। হবে মানে এভাবে ডিফাইন করছি, এ ভেক্টর ক্রস বি ভেক্টরকে বলছি এই প্যারালোগ্রামের এরিয়া, সরি ভেক্টর এরিয়া। তুমি বি ভেক্টর ক্রস এ ভেক্টরও বলতে পারো, তো সেন্স ফেন্স সেই যা আছে সেই অনুযায়ী ভাবতে হবে। ঠিক আছে, তাহলে এইটা যদি ধরা যাক একটা ট্রায়াঙ্গেল নিলাম, আর এটা যদি হয় এ ভেক্টর আর এটা যদি হয় বি ভেক্টর, তাহলে এমনিতে এর এরিয়াটা হয় হাফ মড এ ভেক্টর ক্রস বি ভেক্টর। বুঝতে পেরেছ? আর এমনি করে দেখতে পারো যে ট্রায়াঙ্গেল এরিয়া যে ফর্মুলা তার সঙ্গে মিলে যাচ্ছে। আর আরেকটা হলো যে এর ভেক্টর এরিয়া তাহলে কত হবে, ডিফাইন করব কিভাবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের হাফ। অর্থাৎ এর ভেক্টর এরিয়া এখানে লিখে দিচ্ছি
এই ক্ষেত্রে ভেক্টর এরিয়া হবে হাফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এই হচ্ছে ভেক্টর এরিয়ার কনসেপ্ট। ক্রস প্রোডাক্ট নিয়ে একটা বিশেষ জিনিসের দিকে ধ্যান দাও এবং এটা মনে রেখো, সেটা হলো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা ইকুয়াল টু হয় টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এটা মনে রেখো। এমনি দেখো প্রুফটা খুবই সোজা, কারণ এটা ক্রস এটা মানে জিরো ভেক্টর, আর এটা মানে কি এ ভেক্টর ক্রস বি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, মানে হয়ে গেল প্লাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর, মানে 2 ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর চলে এসছে। আর এখানে তো বি ভেক্টর ক্রস বি ভেক্টর মানে জিরো ভেক্টর, মানে এটা ইকুয়াল টু এটা। কিন্তু এক্ষেত্রে মনে রাখবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্রস এটা, এটা ক্রস এটা নয় কিন্তু, হ্যাঁ এটা ক্রস এটা হলে কিন্তু এখানে একটা মাইনাস হয়ে যাবে। সুতরাং এটা মনে রেখো। দেখো এই যে ফর্মুলা থেকে 9-10-এ যে একটা প্রুফ করেছিলে সেটা খুব সহজে হয়ে যায়। আমরা জানি যে একটা প্যারাগ্রামের এরিয়া যা হয়, আর এর যদি ডায়াগোনালসগুলো নিয়ে যদি প্যারাগ্রামটা তৈরি করতে, তো ডায়াগোনালস নিয়ে যে প্যারাগ্রামটা তৈরি হবে তার এরিয়া হচ্ছে এই প্যারাগ্রামের এরিয়া ডাবল। সেটাই দেখো এখান থেকে চলে আসছে। কীভাবে চলে আসছে? এটা ধরা যাক যদি এ ভেক্টর হয় আর এটা যদি বি ভেক্টর হয়, তাহলে প্যারাগ্রামের ভেক্টর এরিয়া হয় এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আর এটা দেখো এটা যদি এ ভেক্টর হয় তাহলে এটা বি ভেক্টর হলো, তাহলে এই ভেক্টরটা কত হলো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর এই ভেক্টরটা কত হলো? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এই ভেক্টরটা কত হলো? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে তার এরিয়াটা কত হয়ে গেল? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর, মানে ডাবল, টুয়াইস অফ এটা। বুঝতে পেরেছো? তো দেখো এইটা দিয়ে এই প্রমাণটা 2 লাইনে হয়ে যাচ্ছে। এপিসোড 1 পার্ট 8 এখানেই শেষ করলাম। এক কথায় বললে ক্রস প্রোডাক্ট অফ 2 ভেক্টরস নিয়ে যা বলার ছিল সেটা এই লেকচারে আমি বলে ফেলেছি। যদি তোমাদের আমার ভিডিও লেকচারসগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি বন্ধুদের কাছে আমার ভিডিও লেকচারসগুলো শেয়ার করো, আর যদি পারো তাহলে 2-1টা লাইক দিও। লাইক দেখলে উৎসাহিত বোধ হয়, আরও বেশি উৎসাহিত হই যাতে আরও বেশি বেশি করে ভিডিও লেকচারস তৈরি করে তোমাদের কাছে নিয়ে আসতে পারি। তোমাদের যদি ভেক্টরস নিয়ে কোনো ধরনের সমস্যা হয়, কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয়, বা তোমাদের কাছে যদি এমন কোনো প্রশ্ন থাকে ভেক্টর অ্যালজেব্রার যেগুলো তোমরা করতে পারছো না, তাহলে এখন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভেসে উঠছে সেখানে তোমাদের প্রশ্ন হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এখন স্ক্রিনে যে মেল আইডিটা ভেসে উঠছে সেখানে তোমরা তোমাদের প্রশ্নগুলো মেলও করতে পারো।